কোথায় গিয়েছিলে দেখিয়েছি? শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসিয়ে জবাব দিল। ছাড়ুন। অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার। ছাড়তে বলেছি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে এটাই তো স্বাভাবিক, তাই না? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রিরি করছে তার। এত সুদর্শন হয়েও কি লাভ যদি পার্সোনালিটি ফেরো লেভেল পার করে? এত সুদর্শন হয়ে কি লাভ যদি পার্সোনালিটি জিরো লেভেলে পার করে? তখন ইয়াসির তার রক্তাক্ত ফোলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও বলে। রাগ করলে শোনা। আচ্ছা সরি, আর মারবো না। বাড়ি যাবে? চলো দিয়ে আসি। কথাটা শুনেই শীতলের ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যি নাকি মজা। তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল। আমি ভ্যাম্পায়ার নই। আমি ভ্যাম্পায়ার নই। তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে। কি করে বলো তো? এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন? হুম, সেসব কিন্তু করতে হবে না। শুধু একটা কাজ করবে, তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? হেয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার। আমি এক প্রকার জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের। স্নো হোয়াইট। আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডেড, আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে, তাই এ কথা বলছো? পাগল পাগল না ছাই। আপনার পারফিউমের থেকে শুদ্ধ ভাইয়েরটা আরো বেশি জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। আসছে আমার সব কিছু ব্র্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতে ইয়াসিরের হাতের বাঁধন এতটাই শক্ত করলো যে শীতল ছটফটিয়ে উঠল। তবু ইয়াসির ছাড়ল না। যখন কেঁদে ফেলল তখন ঠান্ডা সুরে বলল। কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি, যেন পরবর্তীতে এ কাজ করার সুযোগ না পাই। কিন্তু তুমি তো এসে অবধি বারবার এটাই করছো। আমার কিছু পছন্দ হচ্ছে না, বাবুই পাখি। আমার কিন্তু পছন্দ হচ্ছে না, বাবুই পাখি। একদমই পছন্দ হচ্ছে না আমার। আমাকে রাগিও না। রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ী হলেও তোমার জন্য হবে না। শীতল এবার আর টু শব্দও করল না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল। যাবে বাড়ি? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আরেকটু গা ঘেঁষে কানে কানে ফিস ফিস করে বলল। বিনা দ্বিধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও। প্রমিস, ছেড়ে দেব। কথাটা বলতে না বলতে ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল। সে ভ্রুকুচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে দুপা পিছিয়ে আপাতমস্তক নজর বুলিয়ে বলল। তোমার কাছে কি লুকিয়ে রেখেছো বের করো। বলছি, বাবুই, রাগিও না আমাকে। তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগে আমার। শীতল তার কথা বুঝলেও গো বেচারা মুখ করে তাকিয়ে রইল। তারপর নিজেই নিজের দিকে তাকিয়ে বলল। খালি হাত পা নিয়ে আপনিই তো আমাকে তুলে নিয়ে এসেছেন। আমি আবার কি লুকিয়ে রাখবো? যাই হোক, আপনি কি আমার চোর বলতে চাচ্ছেন? ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না, বরং ভূতগ্রস্তের মতো তার হাতটা টেনে শরীর ত্যাগ করতে লাগলো। শীতল বাধা দিতে গেলেও শুনল না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবারও শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করে উঠছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেয় না। এবার কেঁদে ফেলে সে। কত আকুতি মিনতি করলো তবু ইয়াসির ছাড়লো না। রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই সঠিক। রিংয়ে জিপিএস কানেক্টেড করা, তার মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতে এতক্ষণে কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার রাগের বশে শীতলকে আরো একটা থাপ্পড় মেরে হিসিয়ে বলে। কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে। আগে এখান থেকে বের হই। কথাটা বলেই শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে যায়।
যেতে যেতে এতক্ষণে লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায়। সেখান থেকে পাড়ি দেবে দেশের বাইরে। এদিকে চারদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধ আর হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে। লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্র্যাক করা লোকেশন আর শো হই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানেই স্থির, কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না। অর্থাৎ রিংয়ের জিপিএসটা কেউ ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল। তার হার্টবিট যেন থমকে গেছে। শীতল জাম থাকতে কখনোই রিং খুলবে না। তাহলে কি ধরা পড়ে গেল, নাকি অ্যাসিড ধরে ফেলেছে? তা না হলে লোকেশন শো করছে না কেন? শুধুকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলে। শুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি সব শেষ? তার মুখ দেখে হাসানের ভ্রুচোরা কুঁচকে গেল। সে শুদ্ধের নজর অনুসরণ করে ফোনে উঁকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারদিকে তখনও ঘুটঘুটে গাঢ় অন্ধকার। দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধ জানে না আজ তার কি হলো। বুকের ভেতরটাও কেন করছে এমন, মনটাই বা কুডাকছে কেন। চোখ বন্ধ করলেই শীতলের ব্যথাতুর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে। সে শুকনো ঢোক গিলে পুনরায় আশেপাশে তাকালো। তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাপাশে হাত রাখলো। এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি। সে সর্বদাই শান্ত নিশ্চল, কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয়ে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছুই ভেবে আকাশের দিকে তাকায়। তারপর থেমে থেমে শুধু এইটুকুই উচ্চারণ করলো, ইয়াল্লাহ, হয় ওকে সহি সালামতে পাইয়ে দাও, নয়তো আমার মৃত্যু এখানেই লিখে রেখো। কথাটাই শুনে হাসান ছলছল চোখে তাকালো শুদ্ধের দিকে। তারপর শুদ্ধের কাঁধে হাত রেখে বলল। শুদ্ধ নিশ্চুপ। পরপর কয়েকবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবেই কাজ হচ্ছে না। ওদিকে অর্ক কামরা নজর রাখছিল ল্যাবে বসে, কিন্তু লোকেশন শোনা করায় তারাও অনবরত ফোন কল দিতে থাকলো শুদ্ধকে। তারা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধের মনের অবস্থা। কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না। কথাটা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চারণে ডেকে উঠল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি অ্যাঞ্জেলিকা, প্লিজ হেল্প মি। পরপর তিনবার ডাকতেই হঠাৎই কুকুস্বরে সাড়া দিল সাদা ধবধবে একটা পায়রা। পুরো শরীরেই সাদা, এক কথায় চমৎকার তার রূপ। শুদ্ধের ডাক শুনেই চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতেই উড়ে এসে বসলো শুদ্ধের বাড়িয়ে দেওয়া হাতের উপর। তারপর অনবরত ডাকতে লাগলো, কু কু কু। শুদ্ধ তার মাথায় হাত বুলালে সে তালুতে মাথা রাখলো, অর্থাৎ তার আরো আদর চাই। কিন্তু এখন হাতে একদমই সময় নেই। তাই শুদ্ধ তার মাথায় চুমু এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতে অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল। উঠতে উঠতে একবার পেছনে ঘুরে তাকালো শুদ্ধের দিকে। তারপর ডানা দুটো ঝাপটে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। একটু পরেই শুদ্ধের ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজানের পরও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতেই হাসান সম্মতিসূচক মাথা নাড়িয়ে হাসলো কেবল। কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ। আর মালিকের মতোই জেদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখনই আসছেই দাঁড়ানোর সময় নেই, তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে। জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের। ততক্ষণে সকালের নরম আলো ফুটতে শুরু করেছে। অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরোনো এক বিল্ডিং এর উপরেই চক্রাকারে ঘুরছে। শুধু জুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিং এর ভেতর। অ্যাঞ্জেলিকাও দূরাকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে। তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন বলছি, ছাড়ুন। এত সহজ না। কথাটা বলেই শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো। সকালের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে।
মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ, দু একটা কাক হেরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলেই দেখা মিলবে একটি নদী। শান্ত নদী ছোট ছোট স্রোতে বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা, তবে জায়গাটা একেবারেই শুনশান। এখান থেকে লোকালয় আরো অনেক দূরে। ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পেছনে ঘুরে মুচকি হাসলো। ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালো ইয়াসিরের দিকে। ইয়াসির বলল, না, আচ্ছা আমি ভীতুর মতো পালাচ্ছি কেন? ভয় পাই নাকি ওই শ্রদ্ধকে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা বোকা হওয়ায় রোগটা বোধহয় আমার উপরে ভর করেছে। তা না হলে আমি ইয়াসিন খান এমন করার তো কথা না। শুদ্ধ ভাই, কই শুদ্ধ ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো, খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরের। সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল, চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি, দেখি কখন আসে তোমার শ্রদ্ধ ভাই। আর আমিও রেডি হই তাকে স্পেশালভাবে স্বাগতম জানানোর জন্যে। ইয়াসিরকে পাল্টি খেতে দেখে শীতল বাকহারা হয়ে তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করেছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয়ে দুরু দুরু বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াকে উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু ইয়াসির গো ধরে রইল সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুড়াক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করেই বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে ইয়াসির তাকে শুট করবে, না পালালে শুদ্ধের হাতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ড কারখানায় দেখতে লাগলো। এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসলো। টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিতে খেতে ইশারা করলো, কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলে, খাও। গলা দিয়ে নামবে না। পানি দিয়ে গেল, তবুও খাও। বলছি তো খাবো না। খাবে, খেতে হবেই। এক পর্যায়ে অ্যাসিডের জোড়াজুড়িতে বাধ্য হয়ে শীতল মুখে খাবার নেয়। তারপর কান্না ভেজা সুরে বলে, ছেড়ে দিন না, আমাদের কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পেছনে পড়েছেন আপনি? আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? কিছু জিজ্ঞেস করছি, মুখ খোলো বাবুই। আমি তোমাকে ব্যাড টাচ করতে চাই না। আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না। শীতল বুঝলো মুখ না খুলে উপায় নেই, তাই বলল, স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছু জানে, সেগুলো নোট করে ফাইলে রেখেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করা কাজ করতে ভালো লাগে আমার। কি এমন আছে যে ধরতে বারণ করলো? সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর সায়ন ভাইয়া একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল আপুকে অগ্নিকন্যা নামে ডাকায়, সেটা শুনেছি। সেই ফাইলে আপনার আবছা ছবিও ছিল। সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিছু বলিনি, কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? হুম, পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবে না ভেবেই মূলত চুপ ছিল। আচ্ছা বাবুই, এখন যদি শুদ্ধ আসে চলে যাবে আমাকে ফেলে? হুম। খারাপ লাগবে না? না, কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু। শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার। না, আমি আদর করতে পারি, করেই দেখাই। ধরো শুদ্ধ, ধরো। শুদ্ধ এখানে এলো, এসে তোমাকে সামনে দাঁড়ালো, তোমার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল। আমি শুটফুট আমি শুটফুট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পথ ক্লিয়ার। তবুও তুমি আমার হবে না বাবুই। একটু ভেবে বলো তো, কেন জানি তোমার সাথে জোরাজুরি করতে ইচ্ছে করে না আমার। যদি করতো তাহলে বসে থাকতাম, বসে থাকতাম না, বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায়।
জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি। তোমার জেদের কারণে তুমিও মার খেলে। জেদ করে বড় বড় বুলি না আওড়ালে মারটা খেতে না পাখি। কথাটা বলে ইয়াসির প্রায় জোর করে শীতলকে খাওয়ালো। খুব কাঁদলো, তবুও এক প্রকার খাইয়ে ছাড়লো। খাওয়ানোর পর ফিচেল হেসে বলল, আপনজনের মৃত্যুতে কাঁদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। কথাটা বলেই ইয়াসির হাত ধুয়ে এসে বুরাককে বলল কি কি করতে হবে। সে অনুযায়ী বুরাক কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষই ভেবেছিল, কিন্তু যখন দেখলো ভুল তখন আবার উঠতে লাগলো। সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো ডানা ঝাপটে ঝাপটে। এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধের ফোনে তখন আচমকা লোকেশন শো করলো। অবাক হলেও আর অপেক্ষা করার সময় নেই। তখন ইয়াসিরের সিক্রেট ডোনে কাছেই ছিল তারা। এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুতই সেখানে পৌঁছালো। বাকি বন্ধুদের অ্যালার্ট করলো হাসান। শুদ্ধ গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে নিতে ভুলল না। এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামেই লাইসেন্স করা। তার ক্ষিপ্ত হাঁটার গতি আর থমথমে মুখ দেখে রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না হাসানের। কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করেই জানে সে। তবুও শুদ্ধের হাতটা টেনে ধরে থামালো। তারপর আমতা আমতা করেই বলল, ভাই থাম, এত হাইফার হোস না। আমাদের মাথায় রাখতে হবে শীতল এখনো ওদের কাছে। একটা ভুল শীতলের বিপদ বাড়বে, বই কমবে না। যা করার সাবধানে করতে হবে আমাদের। মনে রাখতে হবে তীরে এসে তীর ডুবানো যাবে না। শুদ্ধ থমথমে মুখে জল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়িটার ভেতর। কারো পায়ের পদধ্বনি শুনে ইয়াসির মুচকে হাসলো। ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখা শীতলের দিকে। শুধু পৌঁছে গেছে, তার লোকরাও তাকে জানিয়েছে। তবু ওর চোখে মুখে আতঙ্কের লেশ মাত্র নেই। শুধু একবার বুরাকের দিকে তাকালে বুরাক হ্যাঁ বোধক মাথা নাড়ায়, অর্থাৎ তার আদেশ মোতাবেক কাজ সম্পূর্ণ করা হয়েছে। ঠিক তখনই সেখানে শুদ্ধ উপস্থিত হয়। গেট পেরিয়ে গটগটিয়ে ঢুকলো। শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল। তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাঁধ ভাঙল। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে, কিন্তু সেটা যে সম্ভব হলো না। তাই তো অশ্রুভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। হাত মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধের বুকে যেন ধস নামলো। সে এগোতেই শীতল বারবার মাথা নাড়াতে লাগলো। গো গো শব্দ করে বারণ করলো কাছে যেতে। হঠাৎ এমন করাতে শুধু কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে। ট্রিগার চেপে পিস্তল তাক করতেই ইয়াসির বলল, কিরে থামলি কেন? বুকে পাটা থাকলে প্রাণ নিয়ে ফিরে যা। ফিরবো তো অবশ্যই, তবে তোর হিসাব বরাবর করি। শুদ্ধ রক্তচক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাত তালি দিয়ে হঠাৎই হো হো করে হেসে দিল। শুদ্ধকে উস্কে দিতে আরো কিছু বলল। শুধু পুনরায় এগোতে গেলে শীতলের ছটফটানি বেড়ে যায়। অযোধ্যারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগলো। শুধু শুনল না, বরং শীতলের কাছেই যেতে এগোতেই হাসান খেয়াল করলো শুদ্ধের পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে। বিনা কারণে তার ফেলে রাখবে কেন? এমন না যে কোনো কাজ চলছে। তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি সত্যি ওটা কারেন্টের তার। হতে পারে এটা ইয়াসিরের আরেকটা চাল, হতে পারে তার দিয়েই কোনো ফাঁদ পেতেছে। হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো বুরাকের দিকে তাকিয়ে। ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধের পায়ের দিকে। শুধু কখন তারে পা পাড়িয়ে যাবে আর কারেন্টের শক খাবে, এমন শখ যে বাপ ডাকার সময় পাবে না। অতঃপর শীতলের চোখের সামনে মরবে শীতলের বিশুদ্ধ পুরুষ। শীতলের নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই সিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে। বাড়িতে তখনও থমথমে ভাব, কিন্তু সিমিনকে দেখে যে সিরাত রাগঝাগ করার কথা তেমন কিছুই করলেন না। সিমিন বাড়ি ফিরে বড় জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই সীতারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরেই বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতেই হয় তাহলে সে যেন ওয়াদা করে যে যেসব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধাও দেখাবে না। চৌধুরী নিবাসের চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এক্ষুনি আবার চলে যাক।
আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো। এজন্যই পেটে কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি বড় বোন, আমাকে বড় বোনের মতো সম্মান করে। এই হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুখ দেখাবো? তা না, সেই উল্টো আমাকে মুখ দেখিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল। বড় জায়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেলে। অনুশোচনায় যে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে শুদ্ধের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। সাদাত চৌধুরী আর জুবাইয়ের চেষ্টা চালিয়ে ছুটে চলেছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি খুব ডেঞ্জারাস মানুষ। কি যে হবে বুঝে উঠতে পারছেন না কেউ। সব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতেই সব এলোমেলো, তার উপরে জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না। না চাইতেও বসে পড়তেই জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দুজাই জড়িয়ে ধরলেন। কান্নার মাত পড়লেও এ বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ, আর না কারো প্রতি কেউ রাগ পুষিয়ে রাখলেন। শখ ছলছল চোখে শুধু দেখে গেল ৩ মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি যেন কর্পূরের মতো উড়ে যায়। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝুলানো। রুবাব সায়ন কোথায় জানে না কেউ। বাংলা প্রচলিত কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধের গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগরের লোক। তবে কোনোভাবে ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাস দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করেছে লক ভাঙার, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভেতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধের অক্লান্ত পরিশ্রমের ফল ইগর বিনা বাধায় হাতিয়ে নেবে। যেখানে লাখ নয় হাজার কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগর যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্যও আছে যে ওই ল্যাবে। ইগর যে পরিমাণে রেগে আছে ঐশ্বর্যের হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যেই থামাতে হবে। খবরটা শুনেই স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউ কল ধরছে না। এক টাকারে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সায়ন। বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডেরা সবাই এখানেই আসে। থেকে করেছেটা কি? তোর বাপের বাসায় সাজাচ্ছে। কথাটা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল। এই ছেলে আদৌ শুধরাবে না বোধ হয়। আর তার উপরে রেগেই কত কথা শোনাবে এটাও অজানা নেই। এই জন্যই সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজেই সাবধান। আমি তো গু খাওয়া গরু, বুঝি না কিছু। ফোন রাখ। কথাটা বলেই সায়ন গজগজ করতে করতে কল কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসল। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে সারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এই কথাটা বাড়িতে এসেই জানলো সে। কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করেই জানে সে। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে, হোক বা ডাল ভাত, তবুও তার বাড়ির খাবারই চাই। সে যাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি এভাবেই ছুটে বেড়াচ্ছে। মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরলো স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়ে ছুটলো সায়নের কাছে। কারণ সায়ন তাকে কল করে বই বই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবে এদিকে না আসে। এসেও কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ শুদ্ধের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধের সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরের এক পাশ ঝলসে গেছে এসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাই তুল্য শুদ্ধের এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছু হবে বলা যাচ্ছে না। তার অবস্থা যেমন তেমন, এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাউকে বলবে, বরং শুনলে সবাই আরো ভেঙে পড়বে।
আরেকদিকে শুদ্ধ কি করছে, পেয়েছে কিনা সেসব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে সে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শুনেনি। তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতে ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এই জন্য সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলেই গোপন রাখা যায়? যায় না। বরং কিছু ঘটনা বাতাসের আগেই ছুটতে শুরু করে। সায়ানের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। ভোরের ফুটতেই শারাফাত চৌধুরীর কাছে খবর চলে এলো। ওনার পরিচিত এক বিজনেসম্যান সায়নকে ভোর থেকেই হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবে বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনরা তো ভাইদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সীতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে সীতারা, দ্রুত চলো। হসপিটালে? কেন? কথাটা বলেই উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সীতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদে ফেলেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুজে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখল বড় মা কাঁদছে। সীতারা সিমিন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পায়নি। ওনারাও ছুটে এসে দাঁড়াতেই শারাফাত চৌধুরী তাড়া দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বললেন সাম্যসৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকে বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারাও হাউমাউ করে কাঁদতে লাগলো। অগত্যা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। সিক্রেট ডোন চট্টগ্রাম। শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়েও থামলো। দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বলল যে শুদ্ধের রাগের পারদ বাড়ল। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তারে পা দিলেই বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এই জন্যই তো পালানোর মতো বোকামু করল না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানোই যায়, তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। কথাটা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিলেন হাসি দিয়ে বলে, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে? তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না? গাধা কিংবা গর্তে লুকানো ইঁদুর বললে খুশি হতি? তা এই ইঁদুরের গর্তে থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নেব চৌধুরীদের রক্তে দম আছে, আর যদি না পারিস তাহলে আজকে তোরাই তোরাই শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। কথাটা ইয়াসিরের বলতে দেরি, কিন্তু শুদ্ধের এক লাফে তারটা ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকেই সে ইয়াসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়েও গেছে। শুদ্ধ তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে যে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে লাগলো। সেকেন্ডের মধ্যেই লাল রক্তে রক্তাক্ত হয়ে গেল। শুদ্ধের শক্ত হাতের প্যাচে ইয়াসির এমনভাবে আটকে পড়ল যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগলো ইয়াসির। শুদ্ধের শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে এই পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতে ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গরম দিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতেই রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধের দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে আচমকায় ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এই দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদ করে দিল। ভেতরে থাকা আরেক সত্তা যেন আজ মুহূর্তেই বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকিয়ে হিসিয়ে বলল, কালিমা পর। ইয়াসির হাসল, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসি। তবে কালিমা পড়া তো দূরে, সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকেই তাকিয়ে রইল। তারপর থেমে থেমেই বলল, তোমার বোন আমার মোহ, আর তুমি আমার রন্ধে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম। বাবুই, তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো। থেকে যাও আমার কাছে, আমি শুদ্ধকে নেব নিজেকে। তুমি যেমন বলবে আমি সেভাবে নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও। আমার কাছে থেকে যাও প্লিজ। কথাটা বলে একটু থেমে পুনরায় থুতু ফেলে বলল, আজ যদি মারা যাই তাহলে বেঁচে গেলাম, আর কোনোভাবে যদি আমি প্রাণ বেঁচে যাই, আমার প্রাণ বাঁচাতে পারি, বেঁচে যাই, তাহলে তুমি আমি আমার আবার মুখোমুখি হব।
এবার ঘুটকো এবার ঘুটকো ঝামেলা আদরের মাঝে আসার সুযোগ পাবে না, মিলিয়ে নিও। কথাটা বলেই শুদ্ধের বন্দুকের নলে চুমু খেতেই শুদ্ধ ট্রিগার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো। এসেই শুদ্ধকে এলোপাথারি মারতে শুরু করে। শীতল কাটা মুরগির মতো ছটফট করলে ইয়াসির শীতলের বাঁধন খুলে দিয়ে বলে, এভাবে কাঁদে না পাখি, ও মরে যাচ্ছে। যাক, আমি তো আছি, আমি ভালোবাসবো তোমায়। কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল। গগনবিদারী চিৎকার করে তার একটা কথাই বলে যাচ্ছে বারবার। আপনারা থামুন না, মারছেন কেন ওকে? শুদ্ধ কথাটা বলেই শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধের কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুতে পারল না। তার আগে ইয়াসির তাকে ধরে বাহু ডোরে আগলে নেয়। শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কান্না থামাতে বলল। ততক্ষণে হাসান আর শুদ্ধ মারতে মারতে শুয়ে ফেলেছে ছেলেগুলোকে। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই সকলে ছিটকে দূরে গেল। একের পর এক বিস্ফোরণ হতেই ইয়াসির দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধে তুলে নেয়। কিন্তু কয়েক পা এগোতেই শুদ্ধ এক পা বাড়াতেই ইয়াসির হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বাঁ পায়ে শুট করে দেয়। ইয়াসিরের ব্যথাতুর কণ্ঠ শুনে একটু দূরে এগোনো ছেলেগুলো ফিরে আসার আগেই তার কপালে পিস্তল ধরল শুদ্ধ। হাসান নিজেও উঠে দাঁড়িয়েছে। ইয়াসির আটকে গেছে দেখে বুড়াক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুট করলো শুদ্ধর বুক বরাবর। শুরু থেকে হাসান খেয়াল করেছিল বুড়াককে, এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। তার টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তড়িৎ শুদ্ধকে একটা ধাক্কা দিয়ে সারালো ঠিকই, কিন্তু গুলি বিঁধল শীতলের বাহুতে এবং নিজেকে সামলে না নিতেই ভুলক্রমে পা দিল কারেন্টের তারে। সেকেন্ডের মধ্যেই কারেন্টের শকে শরীর কেঁপে উঠল শীতলের শরীর। শুদ্ধ তার দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে দেয়, চিৎকার করে বলল শীতলকে এখন না ধরতে। কিন্তু শুদ্ধ শুনলে তো। সে আবারও ছুটে যেতে গেলে হাসান শুদ্ধকে পেছন থেকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, থাম ভাই থাম, ওকে ধরিস না, তুইও মরে যাবি। সুইচ খোঁজ। শুধুই নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাইকে অবাক করে দিয়ে ইয়াসির খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সুইচ অফ করে দেয়। শীতল ধপ করে পড়ে মেঝেতে। হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না, চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরে দৌড়ে গেল শীতলের কাছে। মাথাটা তুলে নিল নিজের কোলে, গাল চাপড়ে ডাকতে লাগলো করুণ সুরে। কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুঝে গেছে। শক্ত মেঝেতে আছড়ে পড়ে কপালে সবুজ কাল সেটে পড়ে গেছে। সে আবারও ডাকলো, এই এই ওঠ না শীতল, এই শীতল, আমি ডাকছি তো নাকি? খবরদার বলছি, অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারবো কিন্তু। কথাটা বলে হঠাৎ খেয়াল করলো শীতল শ্বাস নিচ্ছে না। দুহাত দিয়ে বুকে চাপ দিলেও কাজ হলো না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশন করলো। আবার ডাকলো, শীতল, এই শীতল, দেখ না আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই? কেন, আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরবেতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি? আমি এসেছি তো, তাকা প্লিজ, একবার তো তাকা। ভেজা কণ্ঠে কথাটা বলেই শুদ্ধ থামলো। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর দিল। এটা করতে গিয়েও তার চোখ দিয়ে অঝরে কয়েক ফোঁটা অশ্রু পড়ল অবচেতন শীতলের গালে। কত যত্নে হাত বুলালো গলগল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে। কাপা কাপা হাতে সে সেখানে রুমালও বাঁধল। তারপর শীতলকে কোলে তুলে বিড়বিড় করে বলল, তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার আছে বল? নেই তো, একদমই নেই। খবরদার মরার পায়তারা করবি না, যদি করিসও তবে জেনে রাখ তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের। কথাটা বলেই টালমাটাল পায় শীতলকে নিয়ে সে বেরিয়ে এলো। হাসান নিজেও বেরিয়ে এলো শুদ্ধের পেছন পেছন। অ্যাঞ্জেলিকা উড়ে এসে বসলো শুদ্ধের কাঁধে। শব্দ করে ডাকতে লাগলো শীতলকে। তার ডাকে সাড়া না দিলে উড়ে গিয়ে বসলো শীতলের পেটের উপর। হাতে দুটো ঢোকর দিয়ে বোঝালো তাকে একটু আদর করতে। কিন্তু শীতল কি আর সেই অবস্থায় আছে? অতঃপর তারা গাড়িতে ছুটলো আশেপাশের হসপিটালে। বিপদের দিনে নাকি বিপদ না এলে বিপদ মানায় না। ছোটখাটো হসপিটালের যা সন্ধান পেয়েছিল সেখানে নাকি ডাক্তার থাকে না, এখনও নেই। নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন। তাদের কিছু বললে গুরুত্বই দিল না, মুখ বাঁকিয়ে ফোন টিপায় মনোযোগ দিল। অন্য সময় হলে এদের সাইজ করে তবেই শুদ্ধ বের হতো। কিন্তু হাতে সময় নেই দেখে হাসান জেট হসপিটালের মাঠে আনার ব্যবস্থা করলো। জেটের চালকও আশেপাশে থাকায় দ্রুত চলে এলো। তারা উড়াল দিল ঢাকার পথে।
এটুকু সময়ে শুদ্ধ শীতলকে এমনভাবেই তার বাহু ডোরে আগলে রাখলো যেন ছাড়লেই সে হারিয়ে যাবে। অতঃপর তারা ঢাকায় নিজস্ব হসপিটালে পৌঁছাতেই ডাক্তার নার্সরা ছুটে এলো। স্ট্রেচারে শীতলকে শুয়ে ছুটে গেল ওটি রুমে। বন্ধ ওটি রুমের দরজার দিকে একবার তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে, তারপর বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করবি না, ভুলেও না। আমি কিন্তু এসব ফাজলামো মোটেও বরদাস্ত করব না। কেননা আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন। আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকু প্রয়োজন। যদি এর বিপরীতে কিছু ঘটে, তবে আমি আমার জীবনের মায়া করব না, একটুও করব না। বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলে নিস তোর অনুপস্থিতিতে শুদ্ধর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কিনা, আমি রাখি কিনা। আমি মুখে বলেছি ভালোবাসি না, বাসবও না, তবে ছেড়ে থাকার কথা একবারও তো বলিনি। বলবই বা কিভাবে? ছেড়ে থাকতে পারলে তো। শুদ্ধ আব্বা আমার। দোতলার ওটি রুমের সামনে দাঁড়ানো শুদ্ধ কারো বিস্ময় ভরা কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকায়। তার থেকে 2 হাত দূরে সিরাত, সাম্য, সৃজনের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে আছে। চোখে হতবাক চাহনি। শুদ্ধ এখানে কেন? কখন এসেছে? একা কেন এসেছে? যখন তাদেরকে জানালো না কেন? কথাটা চিন্তা করে উনি দ্রুতই শুদ্ধের দিকে এগিয়ে গেলেন। পুনরায় জিজ্ঞাসা করার আগে হাসান এসে কিছু বলতেই শুদ্ধ নাকে দাঁড়াতে বলে দ্রুত পায়ে কোথায় যেন চলে গেল। উনি এবার আশেপাশে তাকালো। একজন নার্স বলল, বাকি কথা বলার আগে ওনারও ডাক পড়তে উনিও ছুটে চলে গেলেন। সিরাত হতবাক হয়ে তাকিয়ে রইল শুধু। ওনারা খবর পেয়ে সকালবেলায় হসপিটালে ছুটে এসে ঐশ্বর্যের ঘটনা জেনেছে। শান রাত থেকে ঐশ্বর্য নামের মেয়েটার জন্য ছোটাছুটি করছিল, তাও জানা গেছে। আর মেয়েটা কে? রুবাব যে মেয়েটার প্রতি কতটা দুর্বল সেই ঘটনাটাও স্পষ্ট। কাউকে বাড়তি করে বলার প্রয়োজন পড়েনি। ছেলের বিপদের খবর শুনে রাগ ভুলে কিছুক্ষণ আগেই শতরূপা চৌধুরীও ছিটে এসেছেন। এসেই ছেলেকে বুকে জাপটে ধরে বলেছেন, সব কিছুর মালিক আল্লাহ, ধৈর্য ধরো বাবা, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। রুবাব মায়ের হাত আঁকড়ে ধরে কোনো কথাই বলতে পারেনি, অঝরে কেঁদেছে শুধু। তারপর সবাই মিলে ছেলেটাকে কত বোঝালো। ওনারা এতক্ষণ 3 তলার ওয়েটিং রুমে বসেছিলেন। মেয়েটার একটা ভালো সংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছেন, কিন্তু ঐশ্বর্যকে নিয়ে ডাক্তার কোনো রকম আশার সংবাদই দিতে পারেনি। বাঁচবে নাকি মরবে তাও বলেনি, শুধু এইটুকুই জানিয়েছে তার শরীরের চামড়া এমনভাবে ঝলসেছে সেটা পূর্বের মতো কখনোই হবে না। কথাটা শুনে রুবাব মলিন হেসে জবাব দিয়েছে, চেহারা নিয়ে চিন্তা নেই, সে বাঁচবে তো, পারলে তাকে বাঁচান। কথাটা শুনে ডাক্তার কিছুক্ষণ ছেলেটার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চেপে স্থান ত্যাগ করে। ওনারা এসেছিলেন খুব সকালের দিকে, এখন বাজে বেলা 12টা। এত বেলা হয়েছে অথচ কারো গলা দিয়ে পানিটুকু অবধি যায়নি। সবাই শুকনো মুখে ভালো একটা সংবাদের আশায় বসে আছে। এদিকে সবার কান্নাকাটি, মন খারাপ দেখে সাম্য, সৃজনও কাউকে কিছু বলার সাহস করতে পারেনি। শাহানও নেই, তারা হসপিটালে এসে তাকে দেখতেও পায়নি। এতক্ষণ না খেয়ে থেকে সৃজন সাম্যকে খোঁচা মেরে দৃষ্টি আকর্ষণ করে। সাম্য তাকালে মিনমিন করে মায়া মায়া স্বরে বলে, ভাইয়া, আমার না পেট ব্যথা করছে, বোধহয় ক্ষুধা লেগেছে, কিছু মেচো খেলে বোধহয় ভালো লাগতো। ভাইয়ের কথা শুনে সাম্য চমকে পাশ ফিরে তাকায়। সচরাচর সৃজন তাকে ভাইয়া সম্বোধনে ডাকে না, কারণ তারা যমজ। তবে সৃজন যখন বিপদে পড়ে কিংবা কোনো ব্যাপারে সমাধান খুঁজে পায় না, তখনই ডাকে পরিবর্তন আনে। সাম্যকে বড় ভাইয়ের আসনে বসিয়ে দিয়ে মনের শেয়ার করে, সমাধান চায়। তবে ভাইয়ের ক্ষুধা লাগার কথা শুনে সাম্য সবার দিকে তাকালো। এবার কি হবে? ভাই খেতে চাচ্ছে, খাবার কোথায় পাবে? একটু দূরেই ফিল্টারে পানি খাওয়ার ব্যবস্থা দেখে 1 গ্লাস পানি এনে ভাইকে দিল। কিন্তু পানি খেয়ে তো ক্ষুধা যেন মাথা চাড়া দিয়ে উঠল, গা গোলাতে লাগলো। কথাটা সাম্যকে জানালে সাম্য করুণ চোখে ভাইয়ের দিকে তাকায়, মাথায় হাত বুলিয়ে দেয়। সে তো টাকাও নিয়ে আসেনি। কিছু টাকা থাকলে দৌড়ে গিয়ে কিছু কিনে এনে ভাইকে দেওয়া যেত। স্বর্ণ সকাপুকেও আশেপাশে দেখছে না। রুবাব ভাইয়ার মন খারাপ, তার কাছে টাকা চাইবে? কথাটা ভাবতে ভাবতে বড়দের দিকে তাকাতেই দেখে তার 3 মা তাদের দিকেই তাকিয়ে আছে। দূর থেকে বুঝে গেছে ঘটনা। সন্তান যতই বড় হোক, মুখে কিছু না বলুক, কিন্তু মুখ দেখে মনের কথা বোঝার ক্ষমতা শুধু মায়েদেরই আছে। ওনাদেরকে ডাকাতে দেখে ওরা দুজন একটু লজ্জা পেল। নাকের ডগা থেকে চশমাটা ঠেলে ঠিকঠাক করে নড়ে চড়ে বসলো। তখন সীতারা ওনার পার্স থেকে টাকা বের করে
সিরাতের হাতে গুজে দিয়ে বলেন, তোরও কি আক্কেল জ্ঞান হবে না মেজো? বাচ্চা দুটো না খেয়ে আসে, সেটাও খেয়াল করিসনি তুই? একজন খেতে বসে সেই যে উঠে গেল, আর খোঁজ নেই। বাড়ির লোক চিন্তা করছে একটা ফোন করে জানাবে, তাও করছে না। আর একজনকে হসপিটালে এসেও দেখতে পেলাম না। রুবাটাকেও কি বলবো বুঝতে পারছি না। সব কটা একসাথে আমার যান বাজা বাজা করতে উঠে পড়ে লেগেছে। কান্না ভেজা কণ্ঠে কথাটা বলতে বলতেই ওনার গাল গড়িয়ে অশ্রু নামে। জায়ের কথা শুনে সিরাত মুখ কাচুমাচু করেন। মনে ঠিকই আছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পার্সও আনেনি। এই অবস্থায় টাকা চাইতে নিজের বিবেকে বাধছিল। তবে টাকা পেয়ে বসে না থেকে সাম্য সৃজনকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেলেন তিনি। বাচ্চা দুটোকে পেট পুরে খাওয়ালেন, শুকনো কিছু খাবার কিনে দিলেন। দুটো স্যালাইন কিনে ইনটেক পানির বোতলের ক্যাপ খুলে গুলিয়ে নিয়ে ফিরে এলেন। এটুকু সময়ের মধ্যেই লিফটের কি সমস্যা হয়েছে কে জানে, তাই ভিড় এড়িয়ে দোতলার সিঁড়ি পেরিয়ে 3তলা সিঁড়িতে পা দিতে পা থমকে দাঁড়িয়ে গেলেন। পরিচয়টাও কাউকে দেখলেন ভেবে এগিয়ে দেখেন পেছন করে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অবাকও হলেন তাকে দেখে। তারপর বিস্ময় ঠেলে ডেকিয়ে ফেললেন শুদ্ধকে। পেছনে ঘুরতেই সিরাত এগিয়ে এসে কিছু বলার আগেই তো চলে গেল ছেলেটা। একটু পর শুদ্ধ ফিরে এলে উনি শুদ্ধের মুখে বুকে হাত বুলি উত্তেজিত কণ্ঠে বলতে লাগে, আব্বা, আব্বারে কি হইছে তোর? কিভাবে এত ব্যথা পেলি? রক্ত কেন তোর গায়ে? শীতল, আমার শীতলটা কোথায়? কোথায় রেখেছিস মেয়েটাকে? শুধু ব্যাকুল স্বরে মেজোমাকে কথা বলতে দেখে হাত ধরে থামায়। এটুকু কথা বলতে বলতে হাঁপিয়ে গেছেন, রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছেন তার। শুধু ওনাকে ধরে চেয়ারে বসান, ওনার হাতে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে ওনাকে খাওয়ান। তারপর স্বাভাবিক হলে শুদ্ধ জানতে চাইলো উনি এখানে কেন। সেটা যতটুকু জানে সেটাই শুদ্ধকে জানালো। বাড়ির লোকজন জানে না শুদ্ধের গোপন ল্যাব সম্পর্কে, তাই লুটপাট হওয়ার ঘটনাও অজানা। রুবাবের পছন্দের মানুষ এটুকু জানে ওনারা, কিন্তু শুধু চার মিলিয়ে নেয়। সে কয়েকবার ঢুক গিলে বন্ধ ওটির দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অসহনীয় যন্ত্রণায় জর্জরিত হওয়া বুকটায় যেন নতুন করে কয়েক টন পাথর এসে জমা হলো। চোখের তারায় ভাসলো রুবাবার ঐশ্বর্যের মুখটা। এর মধ্যেই সাম্য সৃজন কখন যে 3তলায় ছুটে গেছে খেয়ালই করেনি তারা। দুজনে দৌড়ে বাড়ির সবাইকে ডেকে এনেছে। শুদ্ধ হসপিটালে শুনে সবাই এসে তাকে ঘিরে ধরল। সীতারা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল দিয়ে যত্ন করে ছেলের মুখ মুছিয়ে দেন, কপালে চুমু খান। শুদ্ধর গায়ে রক্ত আর ছোট ছোট আঘাতের চিহ্ন দেখে সকলের নেত্রজোড়া ভিজে উঠল। ছেলেটা যে কত ব্যথা নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। সিমিন একটু দূরেই চোখের আঁচল চেপে ধরে নীরবে কেঁদে যাচ্ছে। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে দেখলো, কিছুই বলল না। তখনই ওটির দরজা খুলে ডাক্তার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। গলা খাকারি দিয়ে শুদ্ধকে বললেন, মিস সোয়েব, সরি টু সেট পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন। কোনোভাবেই হার্টবিট স্বাভাবিক হচ্ছে না। তার অবস্থা ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। বুলেট বার করা হয়েছে, তবে গুলির কারণে শরীর দুর্বল ও রক্তঘাতকের জন্য অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে কারেন্টের শক ওর অবস্থা আরও শোচনীয় হচ্ছে। এটুকু বলেই ডাক্তার থামলেন। তারপর না চাইলেও অপ্রিয় কথা বলেই ফেললেন, আসলে যা অবস্থা যখন তখন হৃৎপিণ্ড থেকে যেতে পারে। প্রস্তুত থেকো ইয়াংব্যাং। কথাটা বলেই ডাক্তার নার্সের দিকে তাকালে। নার্স কাগজ কলম এগিয়ে দেন। শুধু সেটা হাতে নিয়ে দেখে বনসই করে দিতেই হবে। শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। মানে কি সব আবুল তাবুল বকতে শুরু করেছে এই ডাক্তার। এদিকে ডাক্তারের কথা শুনে সকলেই কাঁদতে শুরু করেছে। সিমিন দৌড়ে এসে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু উনি একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। হাউমাউ করে কেঁদে ফেললেন। শুধু কম্পিত হাতে কাগজটার দিকে তাকিয়ে রইল। তার দায়িত্ব কাঁধে নিতে পারল না। কাবিননামায় তার নামের পাশে ওর নাম জোড়াতে পারল না, অথচ তার জন্য নাকি বন্ডে সাইন করতে হবে। এই দিনটাও দেখতে হলো। ব্যাঙাচি তাকে এই পর্যায়ে এনে দাঁড় করালো। এতবার করে বলল ছেড়ে যাওয়ার আয়োজন না করতে, সে সেটাই করেছে। কোনো মানে হয় এসবে? কোথায় সায়ন? আসছে না কেন? আদরের বোনকে সে কিছু বলছে না কেন? তাকে কি আবার চেলাকাঠ হাতে নিতে হবে? অন্যদিন না হয় তার প্রতিটা কথায় ধাপে ধাপে অবাধ্য হয়, তাই বলে আজও হবে? হতেই হবে?
নিজের কথা শেষ করে ডাক্তার দাঁড়ালেন না। নার্সকে সাইন নিতে বলে ওটিতে ঢুকে গেলেন। শুধু অনড় হয়ে এখনো তাকিয়ে আছে কাগজটার দিকে। ছাত্র জীবন কিংবা পেশাগত দিক থেকে এই অবধি সে অসংখ্যবার কাগজে সিগনেচার করেছে, কিন্তু নামি দামি কাগজ সাইন করায় আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হয়েছে। তবে কখনো এমন লাগেনি, বুকের ভেতর এভাবে দুমড়ে মুচড়ে যায়নি, প্রলয়ঙ্কারী ঝড়ও ওঠেনি। অথচ আজ হাতই চলছে না তার। কাগজটা মনে হচ্ছে কয়েক টন ভারী, ধরে রাখাতে মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি চুষে নিচ্ছে। কয়েক হাত দূরে দাঁড়ানো শারাফাত চৌধুরী ছেলের মনের অবস্থা বুঝে এগিয়ে এলেন। কাঁধে হাত রাখলেন। শুদ্ধ বাবার দিকে তাকায়। বাবাকে দেখে শুদ্ধের খুব ইচ্ছে করলো ছোটবেলার মতো করে অভিযোগ করতে, কিন্তু এখন তো সেসব সাজে না। সে যদি বলে ভঙ্গুর মানুষটা আরো ভেঙে পড়বে। তবে সে কিন্তু ঠিক বুঝতে পারছে বাবার ভেতরটাও জ্বলে যাচ্ছে। জ্বলবেই তো, শীতল তো ওনার কলিজা। দাদির মতো টকটকে গায়ের রং আর কিছুটা মুখের আদল পাওয়াতে ভালোবাসাটা যেন আরেক দফা বেশি। ভালোবাসার জেদ ধরে অভিযোগ করলেও যে খাটবে না তা খুব ভালো করেই জানে। এদিকে ছেলের মুখ দেখে শারাফাত চৌধুরীরও কিছু বলার ভাষা নেই। অগত্যা উনি কাগজটা নিজের হাতে নিয়ে দিক বেদিক না তাকিয়ে সিগনেচার করে দেন। নার্স সেটা নিয়ে স্থান ত্যাগ করে। এদিকে এই ঝামেলার মধ্যে 3 তলা থেকে খবর এলো ঐশ্বর্যের খারাপ অবস্থা আরো খারাপ। অসহ্য জ্বালাপোড়ায় কাটা মুরগির মতো ছটফট করছে বেচারি। কখনো মাকে ডাকছে, কখনো বাবাকে, কখনো বা আল্লাহকে। আগুনে পোড়া কিংবা এসিডে ঝলসে যাওয়া মানুষের যে কতটা কষ্ট সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এদিকে ঐশ্বর্য কাঁদছে, আরেকদিকে তার কান্না দেখে রুবাব কাঁদছে। ওদের কান্না দেখে শতরূপা বিপদ কাটার দোয়া পড়েই যাচ্ছেন। দোয়া পড়তে পড়তে ওনার চোখে দিয়েও ঝরছে ওঝর অশ্রু। এতদিন মেয়েটার বাবার জন্য মেয়েটা বিয়েতে রাজি হতো না। অন্যদিকে রুবাবও জেদ ধরে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে রাজি হতো না দেখে খুব বকাঝকা করতেন। কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু কখনো ছেলে মেয়ে দুটোকে বদদোয়া দেননি, অমঙ্গল কামনা করেনি। তবুও তারা এত কষ্ট পাচ্ছে। এত কষ্ট তো চোখে দেখা যায় না। এতে মেয়েটার সাথে এমন কিছু কি হওয়া লাগতো? কি খুব দরকার ছিল হওয়াটা? ঐশ্বর্যের কথা শুনেই শুদ্ধ আর দাঁড়ালো না। শারাফাত চৌধুরীকে এখানেই থাকতে বলে দ্রুত পায়ে গেল 3 তলায়। নিজেই ডাক্তারের সাথে কথা বলল। সরাসরি জানতে চাইলো বেস্ট চিকিৎসা সম্ভব কিনা এখানে। যদি হয় তাহলে রাখবে, নয়তো ইমার্জেন্সি দেশের বাইরে পাঠিয়ে দেবে। বসে থাকার সময় কারো হাতেই নেই। অতঃপর ডাক্তারের সাথে ফাইনাল কথা বলে শুধু বাইরে এলো। রুবাব 2 হাতে মুখ ঢেকে চুপ করে বসে আছে। তার হাতে কবজি গড়িয়ে অশ্রুফোঁটা গড়িয়ে যাচ্ছে। রুবাব ব্যাকুল হয়ে কেঁদেছিল ওর বাবা মারা যাওয়ায়। তারপর আর এভাবে কাঁদতে দেখেনি কেউ তাকে। শুদ্ধ সায়ন কখনোই কোনো ভাই বোনের কান্না সহ্য করতে পারে না। কেউ কাঁদলে ইচ্ছে করে যত কষ্টই হোক সব আবদার পূরণ করে হাসি ফোটাতো। কিন্তু এই মুহূর্তে রুবাবের হাসি ফোটানো অক্ষম। ওর হাসির কারণ যে বেডে শুয়ে ছটফট করছে। শুধু ইচ্ছে করে ঐশ্বর্যকে দেখতে গেল না। তার কাছে যাওয়াটা ঠিক হবে না। তবে দূর থেকে দেখতে গিয়ে ঐশ্বর্যের চোখে চোখ পড়ে গেল। ঐশ্বর্য রুবাবকে খুঁজছিল, কিন্তু শুদ্ধকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। 2 হাত জোর করে ক্ষমা চাইল, কারণ সে শুদ্ধর এতদিনের পরিশ্রম রক্ষা করতে পারেনি শুদ্ধের ল্যাবটা আমানত হিসেবে পেয়ে সে আমানত রক্ষা করতে। তাকে কাঁদতে দেখে শুদ্ধের ঠোঁটে হাসি আটল। ঠোঁটের কাজটায় 2 আঙ্গুলের সাহায্যে হাসতে ইশারা করলো। কাঁদতে বারণ করলো, ধৈর্য ধরতে বলল, ইশারায় বোঝালো আবার নতুন করে তৈরি করবে। ঐশ্বর্য বুঝলো সবই, তবে তার কান্নার বেগ বাড়ল। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ পুনরায় বোঝালো সে সর্বদা আছে তার পাশে। ভাইয়ের মতো এতদিন খেয়াল রেখেছে, প্রাণ থাকা অবধি সেভাবেই দেখবে। সে যেন না কাঁদে, ল্যাবের জন্য না কষ্ট পায়। তার সুস্থ হতে হবে। রুবাবের মুখে হাসি ফোটাতে হলেও তাকে কষ্ট সামলে উঠতে হবে। শুধু যতটুকু পারে বোঝালো ঐশ্বর্যকে। মজার ব্যাপার হচ্ছে তাদের ল্যাবে একজন বোবা ছেলে কাজ করত। ট্যালেন্ট থাকলে প্রতিবন্ধকতাও কোনো ব্যাপার না। ছেলেটা তার কাজ দিয়ে সেটাই দেখিয়েছিল। মিশুক প্রকৃতির ছেলেটা সবার সাথেই মিশতে চাইতো, কিন্তু কেউ তার কথা বুঝতো না দেখে এড়িয়ে যেত। কিছু বলতে গেলে বিরক্ত হতো। পরে শুদ্ধরা তার সঙ্গে ইশারায় কথা বলাটা রুপ্ত করে ফেলেছে। আজকে সেটা কাজে লাগলো। অতঃপর শুদ্ধ ঐশ্বর্যের থেকে বিদায় নিয়ে সরে গিয়ে রুবাবের কাছে গেল। আস্তে করে কাঁধে হাত রাখতে রুবাব অশ্রু ভেজা চোখে তাকালো। এই সময় শুদ্ধকে দেখে রুবাব ঢোক গিলে উঠে দাঁড়ালো। তারপর কি ভেবে যেন চট করেই শুদ্ধকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলল,
মাফ করে দে ভাই। আমরা তোর আমানত রক্ষা করতে পারিনি। আমার ওই ঐশ্বর্য ভালো নেই ভাই। ওকেও মাফ করে দে। স্তব্ধ শুদ্ধ থম মেরে দাঁড়িয়ে আছে। সে রুবাবের কষ্টটা ফিল করতে পারছে। একই পথের কিনারায় দাঁড়িয়ে আছে দুজনে, কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকারও সময় নেই, বরং এক একটা মুহূর্ত এখন অনেক দামি। সে রুবাবকে বুক থেকে সরিয়ে বলল। ঐশ্বর্যকে নিয়ে চলে যা। রুবাব ভেজা চোখে তাকালো শুদ্ধের দিকে। এই অবস্থায় কোথায় যাবে কিছুই তো বুঝতে পারল না সে। ভাইয়ের মনোভাব বুঝে শুদ্ধ ছোট্ট করে উত্তর দিল। 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়বি তোরা, প্রস্তুত হ। কথাটা বলেই শুদ্ধ তাকালো শতরূপা চৌধুরীর দিকে। তারপর ওনার সামনে হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো ধরে বিনয়ী সুরে বলল। ছেলের বিপদে যদি মা পাশে না থাকে তাহলে কে থাকবে বলো তো? এতে মেয়েটার পৃথিবীতে কেউ নেই। তুমি তো মা, তোমার শক্তিশালী দোয়ায় মেয়েটা বেঁচে ফিরতেও পারে। ফুপি, তুমিও যাও ওদের সাথে। শতরূপা চৌধুরী মলিন হেসে শুদ্ধের মাথায় হাত বুলিয়ে দেন, কপালে চুমু এঁকে দেন। দূরে থাকলেও বাড়ির সব ঘটনা ওনার কানে পৌঁছায়, সবই জানেন তিনি। শীতলের মরণ দশায় শক্তপোক্ত ছেলেটার হাল দেখে কেন যেন খুব করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো। এতদিন এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলি আব্বা? একদিন একই হাল তোর। নিজের বুকে লাবা জমিয়ে ছোট ভাইয়ের বুকের ব্যথা কমাতে ছুটে এসেছিস, তার পাশে ছায়া হয়ে দাঁড়াচ্ছিস। অসুস্থ মেয়েটা যে ক্ষণে ক্ষণে বাঁচার হাল ছেড়ে দিচ্ছে, দূরে দাঁড়িয়েও এভাবে মনোবল বাড়াচ্ছিস। এক শরীরে কত রূপ দেখাবি বাবা? এত ধৈর্য শক্তি কোথায় পেলি? ছোট্ট শুদ্ধটা এত বুঝদারি বা কবে হলো? সীতারা চৌধুরী সত্যিই রত্নগর্ভারে। এই পরিস্থিতিতে এসব কথা বড্ড বেমানান, তাই কথা বাড়ালেন না। শুদ্ধের ফোনে কল এলে সে কলটা রিসিভ করতেই অর্ক বলল। অবুঝ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো। আব্বু আম্মু বর্তমানে বিড়িতে আসে। সিঙ্গাপুরের বাসাটা ফাঁকা পড়ে আছে। আম্মুর শখের বাড়ি, ছাদ বাগান ভাড়াটিয়ারা যদি নষ্ট করে দেয়, তাই ভাড়া দিয়ে আসেনি। টেক কেয়ারের জন্য শুধু দুজনকে রেখেছে। ফুপিমা ওখানে গিয়ে আমাদের বাড়িতে থাকবে। তুই উনাদের পাঠিয়ে দে। আলাদা করে হোটেলে ফোটেলে ঝামেলায় যেতে হবে না। তাছাড়া হাসপাতাল আমাদের বাসার কাছে তো জানিসই। তবুও কাহিনী করিস না, যা শোন বলছি। আমি যেভাবেই হোক চাবি পাঠিয়ে দিচ্ছি। আর রুবাবকে বল আমরা সবাই আছি, ভেঙে পড়লে হবে না। ও ভেঙে পড়লে ঐশ্বর্য হাল ছেড়ে দেবে। শীতল ভালো নেই, দোয়া করিস। কথাটা বলেই শুদ্ধ কল কেটে রুবাবের কাঁধে একবার হাত রেখে দোতলায় চলে গেল। গিয়ে দেখে সায়ন হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে। তাকেও থামিয়ে শান্ত করলো। তারপর ইমার্জেন্সিভাবে ঐশ্বর্যকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে ফেললো। সব ঠিকঠাক করতে করতে ঘন্টা 2 পার হয়ে গেল। অতঃপর রুবাব সবার দোয়া নিয়ে পাড়ি জমালো দেশের বাইরে। বাবা, বাবা ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। ফোন কলে শুদ্ধের ভেজা কণ্ঠ শুনে শারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজেরও শরীরটা ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এত রাত 2:30 এখন। রাত 11টার দিকে সপরিবারের সবাই বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধের কথায়। তখন শীতল একটু ভালো ছিল। তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাঁদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে 2 ছেলের কেউ কখনো এভাবে ডাকেও না, কাঁদেও না। শারাফাত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবে গাড়ির চাবি নিয়ে নামতেই পা সরকে গেল। আসবাবপত্র ব্যথা পেলেন। সেই ব্যথাকে তোয়াক্কা না করে রুমের বাইরে আসতেই দেখে এখনো কেউ কেউ জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাত, সিমিন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগেই উনি বললেন হসপিটালে যাচ্ছে। কথাটা শুনে সকলেই তড়িৎ উঠে দাঁড়ায়। এত রাতে যাচ্ছে মানে? আবারও কি কিছু ঘটেছে? শারাফাত চৌধুরী মানা করলেও কেউই শুনলেন না, বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্য সৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেও চোখ কান খোলা রাখতে। শুধুকে কেবিনের বাইরে না দেখে সকলে ধীরে ধীরে কেবিনে ঢুকতেই অবাক হন, কারণ কেবিনে শুধু শুদ্ধই না, মাফিয়াকেই ইয়াসির খানও উপস্থিত। কথা হচ্ছে সেইখানে কেন? প্রচলিত কথায় বলে বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুর গায়ে অবশ্য সেই প্রকৃতটা একটা লেখা থাকে না,
তাকে থাকে তার কর্মে, তার বিবেকে, তার ব্যবহারে ও বন্ধুর প্রতি তার ভালোবাসার ধরনে। প্রতিটা মানুষের জীবনে পালাক্রমে দুটো কালের নিয়ম নির্ধারিত থাকে, সুখকাল বা কখনো দুঃখ। সময় নির্ধারিত করে দেয় সেই কালের হিসাব। জীবন সেই কালের উপরই ভর দিয়ে ধীরে ধীরে বয়ে যায় নিজ নিয়মে, নিজ গতিতে। বর্তমানে শুদ্ধের সময়টা বোধ হয় দুঃখকালেরই কবলে, নয়তোবা একসাথে এত খারাপ সময় তার জীবনে কখনো আসেইনি, কখনো এত দিশেহারা বোধ করেনি, এতটা অস্থির হতে দেখেনি। আর তার খারাপ সময়টাতে তার বন্ধুরা অদৃশ্যভাবে আগলে রাখতে উঠে পড়ে লেগেছে। তারা যখনই শুনেছে শুদ্ধের ল্যাবে হামলা হয়েছে, তখন থেকে ফুঁসে উঠেছে। এমনিতেই তাদের একসাথে দেখে মনে হয় এরা তো হাসি আড্ডাতেই সময় কাটায়, এরা কাজ করে কখন? এদের মধ্যে সিরিয়াসনেস নেই, এরা কিভাবে কি আবিষ্কার করবে? তারা একসাথে থাকলে তাদের খুনসুটি দেখলে মনেও হয় না তারা সায়েন্টিস্টদের মতো পেশাতে সংযুক্ত। কিন্তু এই পরিস্থিতিতে তারা ফ্রেন্ডলি খোলস সাইডে রেখেছে। প্রত্যেকজন কঠিন রূপে নিজের অবস্থান, ক্ষমতা দেখাতে ব্যস্ত। যেসব ক্ষমতা থাকার পরেও তারা কখনো শো অফ করে নি যে তারা আজ প্রত্যেকে সেই ক্ষমতা কাজে লাগাচ্ছে। কেননা শুদ্ধের তিলে তিলে করা পরিশ্রম প্রাণ থাকতে এ দেশের বাইরে যেতে দেবে না মানে কোনোভাবেই না। আর এই জন্যই তো সর্বপ্রথম ইগরের দেশের বাইরে যেতে না পারার সব ব্যবস্থাই করেছে। ল্যাব থেকে বেরিয়ে যে রাস্তা ধরে ইগরের লোক গেছে, ফুটেজ কালেক্ট করে তাদের ধরেছে, কারণ তাদেরকে ধরলে জানা যাবে তাদের লিডারের অবস্থান। গতকাল রাত থেকে অর্ক, স্যান্ডি, কামরান আর তাদের সাথে রয়েছে শুদ্ধের আরেক ছায়া সায়ন, যার কাছে পৃথিবী উল্টে যাক, তার পরিবার, তার ভাই বোনরা ভালো থাক। যখনই তার কানে পৌঁছেছে শুদ্ধ এত বড় ক্ষতির কথা, তখন থেকে সে যেন খ্যাপাসার, মুখের ভাষা লাগাম ছাড়া, রাগ আকাশচুম্বী। ইগরকে গুতিয়ে সমস্ত ফর্মুলা না হাতানো অবধি সেও থামবে না। তবে শীতলের কথা শুনে ছুটে গিয়ে একবার দেখে পুনরায় ফিরে এসেছে। হাসানকে শুদ্ধের কাছে থাকতে বলে অর্ক, স্যান্ডি, সায়ন, কামরান এই চার মূর্তি গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। শুদ্ধের ল্যাবে থাকা প্রতিটি জিনিস তারা সরিয়ে ফেলেছে। ইগর শুধু বেশি বাজেটের ফর্মুলাটাই হাতিয়েছে, আরও আছে যেগুলোর খবর সে জানে না। শুধু বিপদে সেও জানে, এবং আরও আবার ফিরে আসতে পারে। বাঙালি কিংবা অবাঙালি, রক্তে মাংসে গড়া মানুষ তো, মনের লোভ থাকবে। আর এই লোভ কারো বিপদ মানা দূর, বরং আরও বিপদে ফেলে। তার স্বার্থ হাসিলে উঠে পড়ে লাগবে, যেটা ইয়াসিরকে কাজে লাগিয়ে ইগর করতে চাচ্ছে। শীতলকে কিডন্যাপ, শুদ্ধের উদ্ধার করা, এসব এক একটা প্ল্যানের অংশ, যাতে শুদ্ধ শীতলের দিকে ব্যস্ত থাকে আর এই সুযোগে ইগর তার ফর্মুলা হাতিয়ে সরতে পারে। এই অবধি তাদের দুটো প্ল্যানই সাকসেস। এখন দেশের বাইরে যেতে পারলে শুদ্ধ আর কিছুই করার থাকবে না। কিন্তু শুদ্ধ তো একা নয়। শুদ্ধ যেমন কারো বিপদে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকে, তেমনই তার বন্ধুরাও। তারাও দেখিয়ে দেবে শুদ্ধ একা নয়, তার বন্ধুরাও ছিল, আছে, দেহে প্রাণ থাকলে ভবিষ্যতেও থাকবে। এদিকে তারা যে এসবই করছে শুদ্ধ জানে না, কারণ সকাল থেকে শুদ্ধ হসপিটালের একদিকটাই সামলাচ্ছে। শীতলের বর্তমান অবস্থা তাকে দিশাহারা করে তুলেছে। ঐশ্বর্যের চিকিৎসা নিয়ে আপাতত চিন্তা নেই, কারণ তাকে বেস্ট চিকিৎসার জন্যই সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন ঐশ্বর্যের যদি জীবনায়ু থাকে, তার 4 আঙ্গুলের কপালে যদি সুখ থাকে, রুবাবের ভালোবাসায় যদি জোর থাকে, তাহলেই তারা ফিরতে তাদের হবে। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে হলো সন্ধে। পরিবারের সকলে এখনও সেভাবেই বসে আছে। কারো দেহে যেন প্রাণই নেই, চোখের কোণ ভেজা, অসহায় মুখ। শীতলকে ওটি থেকে বের করে আইসিইউতে রাখা হয়েছে। পেশেন্টের অবস্থা যখন গুরুতর হয়ে যায় তখনই সেখানে রাখা হয়। শীতলের ক্ষেত্রেও তাই করা হয়েছে। মাগরিবের আজানের পরপর হাসান এসে শুদ্ধের পাশে দাঁড়ায়। তারও কপালে ব্যান্ডেজ, মুখ জুড়ে বড় ছোট আঘাতের চিহ্ন। সে শুদ্ধকে এখনো আগের বেশে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। শুদ্ধ আইসিইউর সামনে থাকা চেয়ারে বসেছিল। তাকে জোর করেও কেউ কিছু খাওয়াতে পারেনি, আর না বাড়িতে পাঠাতে পেরেছে। শুদ্ধ উঠছে না দেখে হাসান জোর করে দাঁড়িয়ে ধরে ঠেলে ফ্রেশ হতে পাঠায়। হাসান চেঁচিয়ে বলল, একেবারে শাওয়ার নিতে, তাহলে শরীরটা হালকা লাগবে। শুদ্ধ হ্যাঁ না কিছুই বলল না, শুধু হাসানকে এখান থেকে নড়তে বারণ করে ফ্রেশ হতে গেল। সে যেতেই হাসান শখ, স্বর্ণ, সাম্য, সৃজনকে ডেকে কিছু যুক্তি পরামর্শ করে যে যেভাবে ছিল সেভাবে বসে পড়ে। শুদ্ধ যত দ্রুত সম্ভব শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ফিরে এলো। এসে বসতেই সাম্য সৃজন গিয়ে শুদ্ধের গা ঘেঁষে বসলো। শুধু তাকাতেই সৃজন মলিন মুখে মাথা নিচু করে নেয়। তাদের শুকনো মুখ দেখে শুদ্ধ বলল, কিছু খেয়েছিস?
তারা দুজনই নাবোধক মাথা নাড়ায়, তারপর মিনমিন করে বলে, না, তুমি খাইয়ে দাও। আজকে নিজে হাতে খাবাই, বাড়ি গিয়ে আমি খাইয়ে দেবো প্লিজ। সাম্য সৃজন দুজন দুজনের দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়িয়ে খাবার খেতে চলে গেল। হাসান শুদ্ধের সাথে কথা বলছিল। তখনই হঠাৎ তারা এসে দুপাশে দাঁড়িয়ে ছোট ছোট খাবারের লোকমা বানিয়ে শুদ্ধের মুখের সামনে বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ মলিন হেসে ওদের বলল,